আছে মোশরেফা মিশু, সাধারণ সম্পাদক গণতান্ত্রিক বিপ্লবী পার্টি, এবং ডান প্রান্তে আছেন ডক্টর ফরিদউদ্দিন আহমেদ, চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল। দুজনকে স্বাগত জানাচ্ছি। দর্শক, স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। আমরা আলোচনা শুরু করার আগে শুরুতে আমরা দেখে নিই টেলিভিশনের প্রচারিত শিরোনাম। জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় শফিক রেহমান আবারও 5 দিনের রিমান্ডে। খুনির পক্ষে ওকালতি না করতে বিএনপিকে পরামর্শ 14 দলের। বাংলাদেশে দ্বিতীয় দিনের মতো চলছে নৌযান ধর্মঘট, দুর্ভোগে যাত্রীরা। পণ্য পরিবহনে বিপর্যয়, সংকট নিরসনে কাল ত্রিপক্ষীয় বৈঠক। তৃতীয় ধাপের ইউপি নির্বাচন কাল, সরকারি দলের পক্ষে কাজ করছে কমিশন, অভিযোগ বিএনপি। গাড়িতে 2.5 লাখ মেয়াদ উত্তীর্ণ সিএনজি সিলিন্ডারকেও বোমা বলছেন বিশেষজ্ঞরা। দর্শক, আমরা শিরোনামগুলো দেখলাম। আমরা আলোচনা শুরু করব। ইতিমধ্যে কয়েকটি পত্রিকা হাতে এসছে, স্ক্রিনে আমরা সেগুলো দেখাবো, আপনার শিরোনামগুলো দেখে নেবেন। আমরা প্রথমেই মোশরেফা মিশু আপনার কাছে যাচ্ছি। যেটা আমরা আসলে আজকে তেমন ঘটনা নেই, সাধারণ ঘটনা। আমরা একটু বিশেষভাবে আপনাদের দুইজনকে ডেকেছি দুটি প্রেক্ষে যাত্রীদের কথা। লাগাতার ভাবে চলছে নার্সদের ধর্মঘট, এই বিষয়ে আপনার মতামত জানতে চাচ্ছি। ধন্যবাদ ফিরোজ ভাই। আমি তো বাংলা ভিশনকে ধন্যবাদ জানাবো যে এরকম একটা বিষয় আলোচনা হচ্ছে। আজকে 19 দিন হয়ে গেল আমরা দেখি, কারণ আমাদের তো ওইটা হচ্ছে আমাদের পাড়া, বলা যায় রাজনৈতিক পাড়া, ওই প্রেস ক্লাব, তোপখানার দিক দিয়ে আমাদের প্রতিদিন যাওয়া আসা হয়, কাজ হয় ওখানে। আমরা দেখছি যে সেখানে আজকে 19 দিন যাবৎ ওনারা সেখানে বসে আছেন, এবং এদের মধ্যে বেশিরভাগই আপনি জানেন যে নারী নার্স। ওখানে তাদেরকে কেন এরকম করে বসে থাকতে হবে? 19 দিন যাবত তারা এখানে আছেন, এখনো পর্যন্ত তাদের দাবি দেওয়া মেনে নেওয়ার মতো কোন রকম কোন উদ্যোগই কিন্তু কোনো পক্ষের আমরা দেখতে পাচ্ছি না। নেতৃস্থানীয় সেটা বলি আমি, তারা প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছেন, প্রধানমন্ত্রী অফিসে গিয়ে সেখানে স্মারকলিপি দিয়েছেন 3 তারিখে, এপ্রিলের 3 তারিখে 3টার সময় স্বাস্থ্যমন্ত্রী সাহেব ইয়েতে এসেছিলেন, ওই প্রেস ক্লাবে এসেছিলেন একটা প্রোগ্রামে। সেই প্রোগ্রাম থেকে যাওয়ার পথে তখন উনি আসছেন জেনে ওরা সবাই বেশ তৎপর হয়ে উঠে এক ঝলকে একটু কথা বলা যায় কিনা সেরকম উদ্যোগ নিয়েছেন তারা। কিন্তু আমরা দেখলাম যে সেখানে অন্যান্য বাহিনী যারা ছিল আর কি, সরকারি বাহিনীর নিরাপত্তা দায়িত্বে যারা কথা বলেছেন, আমরা দেখতে চাইবো যে এটার একটা কার্যকরিতা আমরা এটা দেখতে চাইবো। শুরুতে যে কারণে সমস্যাগুলো হয়েছে আমার মনে হয় একটু পেছনে যাওয়া দরকার। এই নার্সে এখনো আপনারা জানেন যে 21,500 নার্স সারা বাংলাদেশে, তারা এখন বেকার নার্সেস অ্যাসোসিয়েশন এবং হচ্ছে বিএসসি নার্সেস অ্যাসোসিয়েশন, তারা এই ইয়েটা করছেন, এই আন্দোলনটা করছেন। হঠাৎ করে আমরা দেখলাম যে 28শে মার্চে পিএসসি থেকে একটা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, নিয়োগ বিজ্ঞপ্তি একটা দেওয়া হয়েছে, এবং সেখানে বলা হয়েছে 3,616 জন স্টাফ নার্স নেওয়া হবে, এবং সেটা হচ্ছে লিখিত পরীক্ষার ভিত্তিতে। এটাই কিন্তু আসলে অসন্তোষের কারণটা তৈরি করে। কারণ হচ্ছে যে ইতিপূর্বে কিন্তু যে নিয়োগগুলি হয়েছে সেগুলো হয়েছে ব্যাচ ভিত্তিক নিয়োগ হয়েছে, জ্যেষ্ঠতার ভিত্তিতে, মেধার ভিত্তিতে নিয়োগটা হয়েছে। এবং আপনারা দেখেন যে 2011 সালে কিন্তু প্রধানমন্ত্রী নিজে কিন্তু তাদেরকে 3rd পজিশন থেকে কিন্তু 2nd ক্লাস পজিশনে তাদেরকে নিয়ে আসেন। তো তাদের মধ্যে ন্যাচারালি তাদের মধ্যে কিন্তু অনেক ধরনের প্রত্যাশা জন্মিয়েছে, এবং এই 2011 সালে 2nd ক্লাস পজিশনে আসার পরেও কিন্তু আমরা দেখেছি যে একটা নিয়োগ হয়েছে। সেই নিয়োগটাও কিন্তু ব্যাচ ভিত্তিক নিয়োগ হয়েছে, 4100 জনকে সেখানে ব্যাচ ভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। তারপরে এখন হঠাৎ করে 10 বছর যাবত এই নার্সরা বসে থাকার ফলে তাদের মধ্যে এখন কিন্তু একটা বড় ধরনের একটা ইনসিকিউরিটি, একটা নিরাপত্তা। আপনি জানেন যে প্রধানমন্ত্রী ওনাদের দিকটা চিন্তা করে এই নার্সদের কথা চিন্তা, সিনিয়র স্টাফ নার্স হিসেবে তারা জয়েন করতে পারবেন। এবং ইতিমধ্যে সরকার, প্রধানমন্ত্রী, যেটা আমি জানি, প্রধানমন্ত্রী 2014 সালের অগাস্টে
উনি ঘোষণা দিয়েছেন যে 10,000 নার্স নিয়োগ দেওয়া হবে, এরকম একটা ঘোষণা দিয়েছেন। এবং উনি তো 36 বছর করেছেন। এখন কিন্তু কতগুলো বিষয় আছে, আমরা দেখি যে একটা শূন্য পদও কিন্তু আছে। শূন্য পদে 3,788 জন আছেন শূন্য পদে। এখন ওনাদের দিক থেকে একটা দাবি হচ্ছে প্রধান, সেটা হলো যে এইভাবে পিএসসি হঠাৎ করে একটা ঘোষণা দিয়ে ফেললো এবং সেখানে মাত্র 3,000 সামথিং, আমি যে কথাটা বললাম সেটা নেওয়া হবে, তার বাকিদের কি হবে, এটা একটা দিক। আর 2 নাম্বার হলো যে পিএসসি হঠাৎ করে নির্বাচনের মাধ্যমে হঠাৎ করে এইটা তো তাদের জন্য একটা আকস্মিক একটা আঘাতের মতো তাদের মধ্যে চলে এসেছে। তারা যেটা চাচ্ছেন যে একটা ব্যাচ ভিত্তিক যে নিয়োগ আগে যেটা হতো, ব্যাচ ভিত্তিক নিয়োগটা হোক, এটা তারা চাচ্ছেন ব্যাচ ভিত্তিক মেধা এবং জ্যেষ্ঠতার ভিত্তিতে নিয়োগটা হোক, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে তারা চাচ্ছেন যে প্রধানমন্ত্রী যে ঘোষণা দিয়েছিলেন যে 10,000 নার্স নিয়োগ করা হোক, এই 10,000 নার্স এবং পাশাপাশি যে শূন্য পদ যেটা রয়ে গেছে, সিনিয়র স্টাফ নার্সদের যে শূন্য পদ যেটা আছে, সব মিলে এই 13,728 জনকে ব্যাচ ভিত্তিক মেধা এবং জ্যেষ্ঠতার ভিত্তিতে নিয়োগ নেওয়া হোক, তাহলে কিন্তু এই সমস্যাটা সমাধান হয়ে যায়। আমরা দেখছি এটা কিন্তু আসলে খুব মর্মান্তিক ব্যাপার আমার কাছে লেগেছে যে কেউই তাদের সাথে কথা বলছেন না। আজকে দেখলাম যে স্বাস্থ্যমন্ত্রীর সাথে তারা কিন্তু জোরজার করে রীতিমতো এমন করে কথা বলছেন। এই যে এখানে অত্যন্ত অমানবিক ব্যাপার, কিন্তু রাতের বেলা পর্যন্ত তারা অবস্থান নিয়ে বসে আছেন, রাতে পর্যন্ত তারা অবস্থান নিচ্ছেন। এর মধ্যে বৃষ্টি হচ্ছে, তাদের কোথায় ওয়াশরুমে কোথায় যাচ্ছে, মেয়েরা বাথরুমে কোথায় যাচ্ছে, কোথায় তারা খাবে, কোথায় তারা গোসল করবে, কোথায় তারা ফ্রেশ হবে, তারপরেও তো একটানা দিনে বসে থাকা অত্যন্ত অমানবিক। অথচ আজকে 19 দিনের মাথায়ও কোনো সিনিয়র বা জুনিয়র কোনো কর্মকর্তাকে সরকারের তরফ থেকে কেউই কিন্তু আলোচনা করলো না। তো আমি শেষ কথাটা আবার বলবো, একবার বলেছি, আরেকবারও আমি মনে করিয়ে দিতে চাই যে আজকে যেহেতু মাননীয় স্বাস্থ্যমন্ত্রী যেহেতু বলেছেন যে 2-4 দিনের মধ্যে আমি দেখি তোমাদের সমস্যাটা সমাধান করা যায় কিনা, আমার তো মনে হয় যে 2-4 দিনের মধ্যে যদি সমস্যাটা সমাধান করবেন সরকার, এরকম একটা আশাবাদ আমরা রাখতে চাই। এবং এরকম একটা আশাবাদ কিন্তু আমি ইতিমধ্যে কিন্তু তাদের পক্ষ তৈরি হয়েছে এবং তারা অনেকেই আমার সাথে যোগাযোগ করেছেন এবং বলেছেন যে আপা, তাহলে স্বাস্থ্যমন্ত্রী মহোদয় এই কথা বলেছেন, তাহলে আমাদের দিক থেকে কিন্তু একটা আমরা মনে করি তাহলে হয়তো আমরা একটা সমাধান পাবো। আসছি আপনার কাছে ডক্টর ফরিদ, আপনার কাছে যাচ্ছি। সেটি হচ্ছে যে আমরা দেখছি যে আন্তর্জাতিক বিশ্ব মাঝে মধ্যে, বিশেষ করে পরপর যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে সংগঠন, তাদের পক্ষ থেকে তাদের মূল্যায়নটা কি? এই যে আন্তর্জাতিকভাবে তারা যেভাবে দেখছে, আমাদের দেশীয় সংগঠনগুলো কিভাবে দেখে? জি, ধন্যবাদ। বাংলা ভিশনে আহ্বান করার জন্য অভিনন্দন জানাই। আপনি জানেন যে এটা শুধু আজকে যে যুক্তরাষ্ট্র যে প্রতিবেদনটা দিয়েছে এরকম নয়, যুক্তরাজ্য এটা আরো অনেক আগেও এরকম কিন্তু তারা মাঝে মধ্যে কিন্তু দেন। কিন্তু দুর্ভাগ্য হলো আমাদের রাষ্ট্র সেটাকে আসলে কোনোভাবে কিন্তু আমলে কিন্তু নেন না। এটা তারা যতটুকু গুরুত্ব দেওয়া দরকার বা যুক্তরাজ্য থেকে যেভাবে আমাদের এই মানবাধিকার বিষয়ে তারা উদ্বেগ জানাইয়া, উৎকণ্ঠা জানাইয়া যেভাবে প্রতিবেদনটা দেন না। আরেকটি বিষয় আপনি যেটা বলছেন যে অন্য মানবাধিকার সংগঠনগুলির অবস্থানটা কি, দেখেন আপনার এটা একটা পরিতাপের বিষয় যে এই ধরনের একটি গুরুত্বপূর্ণ ইস্যুর উপরে আপনার এটা প্রতিবেদন দিল, সেখানে আমাদের একটি সাংবিধানিক একটি মানবাধিকার প্রতিষ্ঠান চালু আছে, আপনি জানেন, যেটা জাতীয় মানবাধিকার কমিশন। জাতীয় মানবাধিকার কমিশনেরও কিন্তু এই ব্যাপারে কোনো ভূমিকা বা বক্তব্য কিন্তু নেই, সরকারের পক্ষ থেকেও কিন্তু কোনো বক্তব্য এবং ভূমিকা নাই। আপনি জানেন মানবাধিকার লঙ্ঘন হয়ে চলছে এবং আজকে মানুষের চলার অধিকার, যেভাবে মানুষের স্বাধীনতা, যেভাবে মানুষের গণতন্ত্র, সবকিছুই আজকে কিন্তু আপনার কোনোটাই কিন্তু মানুষের কাছে কিন্তু নেই। মানুষ কোনোটাই কিন্তু আপনার এটাকে কোনোভাবেই পালন করতে পারতেছে না, কোনোভাবে মানুষ এটাকে আপনার প্রতিপালনের মতো চলতে পারতেছেন না। কিন্তু এখানে আমাদের রাষ্ট্র নির্বিকার, মানবাধিকারের ঘটনাগুলো যতই ঘটছে রাষ্ট্র কোনো প্রতিকারের কোনো ব্যবস্থা নিচ্ছেন না।
আজকে আপনি দেখেন যে আমি আসলে মানে এমন একটা অবস্থা, আপনি আমাকে প্রশ্ন করছেন আজকে যে মানবাধিকার বিষয় যাবে না, যে আপনাদের যে মিডিয়ার, আমি আপনাকেও দেখেছি, আপনিও সোচ্চার ছিলেন, আপনাদের সাংবাদিক সংগঠনগুলা বিশেষ করে আপনার প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া সকলে কিন্তু সোচ্চার ছিল, যেটা হলো আপনার সাগররণী হত্যার বিষয়টা। সেটা কিন্তু দুইটি স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু পরিবর্তন হয়েছেন, কিন্তু দুর্ভাগ্যের বিষয় সেটার কিন্তু কোনো কুল কিনারা হয় নাই। তো এটাও তো আপনার মানবাধিকার লঙ্ঘনের একটি চরম বিষয়, যেখানে তনুর ঘটনা নিয়ে তোলপাড় হচ্ছে, 1 মাস পার হয়ে গেল, 1 মাস পার হয়ে গেল। এবং আরেকটি বিষয় ফিরোজ ভাই, যে সুপ্রিয় দর্শক, আবারও স্বাগত প্রাণফুটো নিউজ অ্যান্ড ভিউজ অনুষ্ঠানে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের অতিথি ডক্টর ফরিদ এবং মুশরেফা মিশু। আপনার কাছে ডক্টর ফরিদ যে কথাগুলো বলছিলেন, মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো, আমরা নার্সের ধর্মঘটের ক্ষেত্রেও এটা দেখছি যে 19 দিন যাবৎ মেয়েদের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিটা কিন্তু খতিয়ে দেখার মতন কোনো সংস্থা এগিয়ে আসেনি। হ্যাঁ, আমি নার্সদের ব্যাপারে আর কিছু কথা বলে তারপর আমি মানবাধিকার ব্যাপারটাও বলতে চাই। যদিও নার্সদের এটা একদমই পরিষ্কার, আপনি যেটা বলেছেন, এটা হচ্ছে যে মানবতার প্রতি অপরাধ আমার একদম মনে হয়। মানে এইরকম পরিস্থিতি এটা তো হতে পারে না। এত 19টা দিন যাব তারা যেভাবে বসে আছেন, বলা হচ্ছে যে তাদেরকে হুট করে তাদেরকে বলা হলো 10 বছর যাব তারা ওয়েট করছেন, হুট করে তাদেরকে বলা হলো যে 3,316 জনকে তাদেরকে নিয়োগ নেওয়া হবে। তাহলে এবং সেটার জন্য তাদেরকে লিখিত পরীক্ষা উত্তীর্ণ অবস্থান করতে হবে, লিখিত পরীক্ষা দিতে হবে। এখন আমরা কিন্তু খোঁজ নিয়ে দেখেছি যে প্রত্যেকটা নার্সদের যে 4 বছরের নার্সিং কোর্স, এর পাশাপাশি কিন্তু তাদের নার্সিং কাউন্সিল আছে। সেই নার্সিং কাউন্সিলের পরীক্ষা দেওয়ার পরে রেজিস্টার্ড হিসাবে তারা কিন্তু একজন অভিজ্ঞ নার্স হিসাবে কিন্তু রেকগনাইজড হন, অভিজ্ঞ নার্স হিসাবে তারা স্বীকৃত হন, তখন কিন্তু এক জায়গায় তারা জয়েন করেন। তাহলে তারা তো একদিক থেকে তো এটা হচ্ছে না, তাহলে একদিক থেকে তো তারা তো একদম রেজিস্টার্ড নার্স হিসেবে তাদের পরীক্ষায় উত্তীর্ণ, তারা রেজিস্টার্ড নার্স, তার জন্য বারবার এই পরীক্ষার তো দরকার হচ্ছে না। আমরা অপোজিশনের দিক থেকে মানে যারা এটাকে এখনো মানছেন না, বিশেষ করে সরকারও যেটা মানছেন না, তাদের দিককার যুক্তি হচ্ছে তারা যেহেতু এখন 2nd ক্লাসে আছেন, যার জন্য তাদেরকে পিএসসিতে নির্বাচন করে আসতে হবে। সেক্ষেত্রে আমার পরিষ্কার কথা হচ্ছে যে নির্বাচনের কথা যেহেতু এই মুহূর্তে যেহেতু আপনারা হুট করে কথাটা বলেছেন এবং তারা এর জন্য প্রস্তুত না, এখন পরিস্থিতিটা আমরা বলবো যে পরিস্থিতিটা এখন মানবিকভাবে একটু বিবেচনা করুন। সরকারকে বলবো, অনুরোধ জানাবো যে তাদের পরিস্থিতিটা মানবিকভাবে বিবেচনা করুন। এখন এই মুহূর্তে তাদের যে শূন্যপদ যেটা আছে 3,728, আর হচ্ছে যে 10,000 প্রধানমন্ত্রীর ঘোষণা, এই 13,728 জনকে বিনা পরীক্ষায় ব্যাচ ভিত্তিক এবং সিনিয়রিটি এবং মেধা ভিত্তিক বিবেচনা করে তাদেরকে আপনারা নিয়োগ দিন। এবং এরপর থেকে যারা নতুন আসবেন তাদের কিন্তু একটা প্রস্তুতি থাকবে, মানসিক প্রস্তুতি থাকবে যে আমার রিকোয়ারমেন্টস গুলো এই, আমাকে তাহলে কিন্তু পরীক্ষা দিতে হবে, আমাকে পিএসসির এগুলোকে এইভাবে অ্যাটেন্ড করতে হবে। আমার কথা হলো এটা, এইভাবে যদি দেখাও তাহলে কিন্তু পরিস্থিতিটা কিন্তু আমি মনে করি যে নিরসন করা সম্ভব হবে। এটা না করে কিন্তু আর আমি মনে করি যে আর আমরা যদি ঝুলিয়ে রাখি সেটা কোনোভাবেই কিন্তু ঠিক হবে না। এবং সেটা আমি আগেই বললাম, সেটা মানবতার প্রতি একটা অপরাধ কিন্তু আসলে হবে। এবং মানুষ কিন্তু আসলে এটাকে কোনোভাবে ভালো চোখে দেখছে না। সরকারের প্রতি এতগুলো নারী এখানে দিনে রাতে অবস্থান করছেন, কেউ কিন্তু এটা ভালো চোখে কেউ দেখছেন না। দ্বিতীয়ত আমি আজকে মানবাধিকারের কথা বলছি। বাংলাদেশের মানবাধিকারের অবস্থা কি, সম্ভবত সেটা আজকে আমাদের আলোচ্য বিষয় না, কারণ সেটা আমরা সবাই কিন্তু বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি কি সেটা আমরা জানি। আজকে আমাদের আপনি মোস্তফা ভাই যে প্রশ্নটা করলেন তাতে মনে হয়েছে যে যুক্তরাজ্য বাংলাদেশের মানবাধিকার প্রশ্নে যে কথা বলেছেন সেই ব্যাপারে আমাদের রিঅ্যাকশনটা কি, সেটা যদি সম্ভবত এই প্রশ্নটা আপনি করেছেন, তারা কিভাবে দেখছে আর আমাদের এখানকার মানবাধিকার সংগঠনগুলো আসলে কিভাবে দেখে, এটা কি একই তালে চলে নাকি না এর মধ্যে কোনো পার্থক্যটা আছে? হ্যাঁ,
একটা ব্যাপার হলো যে যেমন ধরুন যে যুক্তরাজ্য দিয়েছে তার মানবাধিকার এবং গণতন্ত্র শীর্ষক একটা তাদের যে বাৎসরিক রিপোর্ট তারা যে দেয় পৃথিবীর বিভিন্ন দেশের জন্য তারা একটা দেয়, যুক্তরাষ্ট্রও দেয়, আমেরিকাও দেয়, আবার যুক্তরাষ্ট্রের এগেইনস্ট আবার চায়নাও দেয়, আপনারা জানেন সেগুলো। চায়নাও আবার বাৎসরিক মানবাধিকার রিপোর্ট তাদের দেয়। বাংলাদেশ ছাড়াও অন্যান্য দেশের মানবাধিকার পরিস্থিতিও সেখানে তুলে ধরেছে। সে যাক, বাংলাদেশ সম্পর্কে তারা যে সমস্ত কথাগুলো বলেছে অনেক ক্ষেত্রে কিন্তু আমি বলবো যে যুক্তরাজ্যের অবস্থানকে সমর্থন করার আমাদের কোনো অবস্থান নাই। আমরা কিন্তু যুক্তরাজ্যকে কিন্তু এখনো পর্যন্ত আমাদের কাছে মনে হয় 200 বছর তারা কিন্তু এই ব্রিটিশরা আমাদের দেশকে এই পরাধীন করে রেখেছে, 200 আমাদের দেশের উপর জুলুম চালিয়েছে, অত্যাচার নির্যাতন চালিয়েছে, শাসন করেছে। এটার ব্যাপার কিন্তু এটা তো সত্য যে যেই কথাগুলো বলেছে তাদের অধিকাংশই বাংলাদেশের ক্ষেত্রে সত্য, অধিকাংশই তাদের ক্ষেত্রে সত্য, এই কথা তো সত্য। যুক্তরাজ্যের ব্যাপারে আমার রাজনৈতিক মত পার্থক্য আছে, এটা যেমন সত্য, আবার অন্যদিক থেকে সে যেই কথাগুলো বলেছে সেই বাস্তবতা বাংলাদেশের মানবাধিকারের ক্ষেত্রে আছে। যেমন তারা কি বলেছে যে বাংলাদেশে এখানে গুম খুন হচ্ছে, তারপরে দুই দলের মধ্যে কোনো আন্ডারস্ট্যান্ডিং নাই, এখানে তাদের নারীর প্রতি সহিংসতা, বৈষম্য, এই সমস্ত কথাগুলো তারা বলেছে। ব্লগারদের প্রতি এই ভিন্নমত এবং সংখ্যালঘুদের উপর যে সহিংসতা, ব্লগার হত্যা ইত্যাদি কথাগুলো, তো এগুলোর সাথে তো একমত না হওয়ার কোনো আসলে কোনো জো নেই। তো এটা আমাদের জন্য দুঃখজনক যে যুক্তরাজ্য যে কথাটা বলছে এটা আমাদেরকে আসলে মেনে নিতে হচ্ছে এবং এটা আসলে সত্যি কথা, আমরা এটা প্রতিবাদ করতে পারছি না, কারণ আমরাও এই জিনিসগুলো আমরা সামনে দেখছি। এখন কথা হচ্ছে, আমি মনে করি যে এই কথাগুলো বলবার সুযোগ কিন্তু সরকারই করে দিয়েছে। এই কথাগুলো যে যুক্তরাজ্য বলতে পারছে এবং যেটা আমাদের কষ্ট হচ্ছে যে আমাদের নিজের দেশ সম্পর্কে অন্য দেশের এই কথাগুলো বলবে কেন এবং বলতে পারছে কিসের ভিত্তিতে, সেটা কিন্তু আমাদের কষ্ট হচ্ছে যে আমাদের সরকারই এই কথাগুলি বলবার সুযোগ করে দিয়েছে। সেই জন্য আসলে আমি আসলে সরকারের প্রতি আসলে আমাদের ক্ষুব্ধতাই প্রকাশ করব। আজকে কি হচ্ছে যে তনু হত্যাকে নিয়ে আজকে কি অবস্থা হলো, রেপ, এবং আজকে 1 মাসে বেশি হয়ে গেল রেপ এবং তাকে খুন করা হলো, কি না হচ্ছে, কত ধরনের ভাল্লুকে তাকে মেরেছে, অমুক তমুক, তার কোনো গায়ে কোনো ইয়ে পাওয়া যায় না, এখনো পর্যন্ত হত্যাকারীকে তাকে খুঁজে পাওয়া গেল। সাগর রুনির ক্ষেত্রে আজকে 2 বছর পার হয়ে গেছে, এখনো পর্যন্ত তাদের হত্যাকারীদের কোনো খোঁজ পাওয়া গেল না। এরকম তাহলে এখানে আসলে সত্যিকার অর্থে কি পরিস্থিতিটা কি? এখানে তো আমরা একটু মানবাধিকার কাউন্সিল চেয়ারম্যানের কথা আচ্ছা আবারও যাই, কি আসলে পরিস্থিতি? আমাদের আসলে পরিস্থিতিটা হচ্ছে যেটা মানে রাষ্ট্র এত যে দুর্বল, রাষ্ট্র যে আপনার রাষ্ট্র ব্যবস্থা কাঠামোটা এত দুর্বল এবং নতজানু। আপনি দেখছেন শুধু আসলে তনু হত্যার বিষয় নয়, প্রত্যেকটি হত্যাকাণ্ড, কোনো হত্যাই এই পর্যন্ত আপনার কোনো কুল কিনারা কিন্তু হচ্ছে না আপনার ধরাছোঁয়ার বাহিরে। গুম খুন এগুলো তো নিত্যদিনের বিষয়, হ্যাঁ, কিন্তু কোনোভাবেই সেটা কিন্তু ফাইনাল হচ্ছে না। আপনার সাংবাদিকদের ভিতরেও আপনি জানেন, আজকে প্রবীর শিকদারের একটি বক্তব্য আছে, সাংবাদিক, সে বলেছে যে মাননীয় প্রধানমন্ত্রী আমি যেন গুম না হই, এটা আকুল একটা আবেদন তিনি আবার স্ট্যাটাস দিয়েছেন। প্রবীর শিকদার এটা যেটা বলেছে তার কাছে মনে হয়েছে যে সেও নিরাপদ নয়, সেও যে কোনো সময় হয়তো সেই গুম হইতে পারে। সেই জন্যই রাষ্ট্রের সর্বোচ্চ যেহেতু পদ মাননীয় প্রধানমন্ত্রী, ওনার কাছে তো আবেদন করতে হবে, ওনার কাছে আবেদন ছাড়া তো আপনার আর অন্য কোথাও আবেদন করার সুযোগ নাই। কিন্তু হচ্ছে কি, আমরা যেখানে আবেদন করব, যেখানে আবেদন করি না কেন, কোনো আবেদনে কিন্তু কোনো সাড়া শব্দ মিলছে না। তিনি বলেছেন যে তার পক্ষে ওখানে মাত্র একজন আইনজীবী আছে, তাও সেই আইনজীবী ঠিকমতো কাজ করতে পারছে না, মানে এতটাই পরিস্থিতি নাজুক। সেখানে আপনার আইনজীবীকে বিভিন্নভাবে আপনার প্রেসার দেওয়া হচ্ছে, ভয়ভীতি দেওয়া হচ্ছে, তাকে আপনার যাতে করে সেই নৈতিকভাবে যেন সে দায়িত্ব পালন না করতে পারে, তার যথাযথ কর্তব্যটা, এবং সে ল ফর্মটা যাতে করে সার্ভ না করতে পারে, সেভাবে তাকে বিভিন্নভাবে আপনার বিভিন্ন কথা বলা হচ্ছে, যার কারণে সেখানে আইনজীবী আইনের আপনার আদালতের, হ্যাঁ, সেই আপনার যে সুবিচারের জন্য, ন্যায় বিচারের জন্য তার পক্ষে যেভাবে বলার দরকার একজন আইনজীবী হিসাবে, সেভাবে সে বলতে পারতেছেন না। এমনি আপনার কাছে কি মনে হয় যে এখানে যে মানবাধিকার যে সংগঠনগুলো আছে তারা কি একজোট হয়ে কোনো কাজ করছে? তারা, আমরা এখানে আপনার অবগতির জন্য বলি যে আমরা কিছু মানবাধিকার সংগঠন যেগুলি আসলে মূলত কার্যত যারা কাজ করেন, এরকম একটু মানবাধিকার সংগঠনের আমাদের একটা ফেডারেশন, যেটা আপনার
সকলের একটা মোর্চা, সকলকে নিয়ে এই ধরনের একটি ফেডারেশন করা হয়েছে এবং সেখানে আপনার বিভিন্ন বিষয়ে বিভিন্ন সময় আপনার আমরা এগুলা প্রতিবাদ প্রতিকারের জন্য বিভিন্ন সময় আমরা একত্রিত হইয়া প্রতিবাদ করি, প্রতিবাদ জানাই। যারা মানে বিভিন্ন রকম নির্যাতনের আইনি সহায়তাটা আপনাদের সংগঠনের পক্ষ থেকে দেওয়া? আমরা আপনার বিভিন্ন ভিকটিম আমাদের কাছে যারা, যেটা আজকে যেটা নার্সের একটা বিষয় আপনি বলছেন, ওরও আমাদের কাছে আপনার একটা তাদের আমাদের সামর্থ্য মতো আমরা সেগুলো পারছে না তারা, আপনি তো সেটি আমি আসলে এখানে কোনো অভিযোগ আনছি না মোস্তফা ভাই, কিন্তু বিষয়টা হচ্ছে যেখানে সরকারি, যেখানে মনে করেন একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, যে আকাঙ্ক্ষা এবং যেটা নিয়ে ধরেন আপনার খুব আমরা অনেক আকাঙ্ক্ষা, আমাদের অনেক প্রত্যাশা ছিল যে একটা জাতীয় মানবাধিকার কমিশন, সেটা একটি শক্তিশালী কমিশন হবে, মানবাধিকার প্রতিষ্ঠায় তাদের কথা শুনবে। কিন্তু এখানে অনেক সময় দেখছেন জাতীয় মানবাধিকার কমিশন থেকে বিভিন্ন সময় প্রশাসনের উপরে বিভিন্ন জায়গায় ভিকটিমকে সাপোর্ট দেওয়ার জন্য যে সকল চিঠিপত্র দেওয়া হয়, সেগুলো কার্যকর কোনো আপনার রেজাল্ট কিন্তু পাওয়া যায় না। জি, ধন্যবাদ ডক্টর ফরিদ এবং মোশাররফ আহমেদ, দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আজকের এই ছিল আয়োজন। আগামীকাল একই সময় এই অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই।